রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে বিবিসি সহ পশ্চিমা গণমাধ্যমের নোংরামির আশ্রয়। তুরস্ক থেকে 30টি হুলসেট প্রশিক্ষণ বিমান কেনার যুক্তি স্পেনের। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে হামলার ইউক্রেনের, ক্ষোভ ট্রাম্পের। হাদির হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য 55 লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ নেতার। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে কৌশলে জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে বিবিসি সহ বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। ভারতপন্থী পক্ষপাত দুষ্ট বিবিসি সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ প্রচার করতে গিয়ে বড় করে দেখিয়েছে তাকে দুর্নীতির দায়ে 5 বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনাকে। এমনকি কাতারের আল জাজিরাও শুরুতে করেছে একই অপকর্ম। এর মাধ্যমে এসব গণমাধ্যম খালেদা জিয়াকে একজন দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছে। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ সবচেয়ে ন্যাক্কারজনকভাবে প্রচার করেছে ভারতপন্থী বিবিসি ইংরেজি অনলাইন। খুবই ছোট এ খবরে খালেদা জিয়ার মৃত্যুর খবরের পাশাপাশি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ঘটনাবলী এবং বাংলাদেশে তার অবদানের কোনো কিছু উল্লেখ নেই। কেবল উল্লেখ আছে তাকে দুর্নীতির কারণে 5 বছর সাজা দেওয়ার হয়েছে এই ঘটনা। কিন্তু তাকে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজানো বিচারে হাস্যকর দুর্নীতির অভিযোগে পতিত মাফিয়া হাসিনা সরকারের অনুগত আদালত সাজা দিয়েছিল, এ বিষয়ে একটি কথাও উল্লেখ নেই। বিবিসি আরও লিখেছে, খালেদার রাজনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার সাথে দ্বন্দ্ব এবং দুর্নীতির অভিযোগের কারণে। মঙ্গলবার সকাল 8টায় বিবিসি ইংরেজি অনলাইনে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ নিয়ে মাত্র 175 শব্দের মধ্যে ছোট একটা খবর পরিবেশন করে। এ খবরে খালেদা জিয়ার মৃত্যু এবং দুর্নীতির কারণে তার সাজার ঘটনা ছাড়া খালেদা জিয়া সম্পর্কে আর কোনো তথ্য নেই। বাংলাদেশে গণতন্ত্রের জন্য তার দীর্ঘ যুদ্ধ এবং দেশ ও দেশের মানুষের প্রতি তার অগাধ ও অকৃত্রিম ভালোবাসার কারণে দেশ ত্যাগ না করা সহ তার ইতিবাচক কোনো দিকে বিবিসি তুলে ধরেনি তাদের প্রতিবেদনে। এমনকি দেশের সর্বোচ্চ আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সমস্ত মিথ্যা মামলা তুলে নিয়েছে। এ বিষয়েও কোনো কথা উল্লেখ নেই অনেক গণমাধ্যমের বিভিন্ন খবরে। কাতার ভিত্তিক আল জাজিরা খবরে প্রথমে খালেদা জিয়ার মৃত্যুর খবর তুলে ধরার পর তার সম্পর্কে প্রথম যে তথ্য উল্লেখ করেছে তা হলো 2018 সালে দুর্নীতির কারণে তার 5 বছরের সাজা হয়েছিল। জাহিনা রশিদ ও বিভিন্ন এজেন্সির প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আল জাজিরার খবরে লেখা হয়েছে, শেখ হাসিনার আমলে খালেদা জিয়ার এ সাজা হয় এবং তাকে বিদেশে চিকিৎসা গ্রহণেও বাধা আরোপ করা হয়। শেখ হাসিনা পতনের পর গত বছর তিনি মুক্তি পান। খালেদা জিয়ার সম্পর্কে আল জাজিরারও প্রথম প্রকাশিত সংবাদ মাত্র 283 শব্দের মধ্যে, এবং তাতেও তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তার আপোষহীন যুদ্ধ সম্পর্কে কোনো তথ্যই তুলে ধরেনি। আল জাজিরার খবরেও বিবিসির মতো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে দুর্নীতির কারণে তার সাজা হওয়া এবং খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দেশে ফেরা ও রাজনীতি শুরু করার ঘটনা। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা যে একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক সাজানো বিচার ছিল, এ বিষয়ে একটি শব্দ উল্লেখ করেনি আল জাজিরা। তবে পরবর্তীতে আল জাজিরা জাহিনা রশিদের রিপোর্ট সংশোধন করে উল্লেখ করেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলাটি ছিল তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টার অংশ। এছাড়া আল জাজিরা পরবর্তীতে বেগম খালেদা জিয়ার উপর বিস্তারিত আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে। খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে আল জাজিরার জাহিনা রশিদের নামে প্রথমে যে রিপোর্ট প্রকাশ করেছে আল জাজিরা, তাতে দেশে বিদেশে থাকা বাংলাদেশের অনেক সচেতন মানুষ তীব্র ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন। তারা আল জাজিরার কাছ থেকে এ ধরনের পক্ষপাত দুষ্ট অপরিপক্ক রিপোর্ট আশা করেননি। তবে অনেক সংবাদ মাধ্যম খালেদার সাজার ঘটনা উল্লেখের সাথে সাথেই তার বরাতে লিখেছে এটি ছিল একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে ইতিবাচক খবর প্রকাশ করেছে জার্মানির ডয়েচে ভেলে। ডয়েচে ভেলে দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা ভোগের বিষয়টি উল্লেখ করেছে, তবে পাশাপাশি তারা উল্লেখ করেছে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলক একটি মামলা। CNN এর রিপোর্টেও উল্লেখ করেছে এটি ছিল রাজনৈতিক মামলা। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাও খালেদা জিয়ার মৃত্যু সংবাদে দুর্নীতির কারণে তার সাজার বিষয়টি উল্লেখ করেছে এবং পাশাপাশি এও বলেছে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলক একটি মামলা। ব্রিটেনের রাষ্ট্রীয় গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস
নিউজ খুবই পক্ষপাত দুষ্ট এবং খুবই ভারতপন্থী একটি সংবাদ সংস্থা। বিবিসির এশিয়া ও দক্ষিণ এশিয়া বিষয়ক সাংবাদিকদের মধ্যে রয়েছে ভারতীয়দের প্রাধান্য। বিশেষ করে বিবিসিতে বাংলাদেশ বিষয়ে প্রায়ই আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিশ্লেষণধর্মী নানা ধরনের একপেশে রিপোর্ট লেখেন আনবারাসান অ্যাথিরঞ্জন নামের একজন তথাকথিত সাংবাদিক। প্রায় প্রতিদিনই ভারতের খুঁটিনাটি অনেক বিষয় বিস্তারিতভাবে তুলে ধরে বিবিসি, কিন্তু আন্তর্জাতিক অনেক বড় বড় ঘটনার খবর থাকে না বিবিসি ইংরেজি মাধ্যম অনলাইনে। বাংলাদেশ বিষয়ক তাদের প্রায় খবরই হয়ে থাকে পক্ষপাত দুষ্ট এবং নেতিবাচক। এনডিটিভি সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমও খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে বড় আকারে তুলে ধরেছে দুর্নীতি মামলায় তার সাজা হওয়ার বিষয়টি, কিন্তু এটি যে ছিল একটি সাজানো মিথ্যা মামলা ও সাজানো রায় সেটি তারা তুলে ধরেনি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম উল্লেখ করেছে খালেদা জিয়া এবং শেখ হাসিনা এই দুই নারী 1990 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণের ভূমিকায় ছিলেন, কিন্তু পক্ষপাত দুষ্ট গণমাধ্যম এটা লেখেনি যে শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছিল, তিনি আজ গণরোষে দেশ থেকে পালিয়ে গেছেন। আর যাকে দুর্নীতির অভিযোগে সাজা দিয়েছিল তিনি আজ দেশের গণমানুষের ভালোবাসায় সিক্ত। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পরিবেশনের মাধ্যমে আরেকবার সামনে আসলো প্রকৃত দেশপ্রেমিক জাতীয়তাবাদী মুসলিম নেতৃবৃন্দ নিয়ে পশ্চিমা গণমাধ্যমের হীন মানসিকতা ও নোংরামির চিত্র। তুরস্ক থেকে $3 বিলিয়ন ব্যয়ে 30টি হুরজেট প্রশিক্ষণ বিমান কেনার চুক্তি করেছে স্পেন। সোমবার তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান হালুক গর্গুন বলেন, এটি তুরস্কের প্রশিক্ষণ বিমান রপ্তানির ক্ষেত্রে একটি মাইলফলক। তুরস্ক মাত্র 2017 সালে হুরজেট নামক প্রশিক্ষণ বিমান নির্মাণ কর্মসূচি শুরু করে। 2023 সালে প্রথম আকাশে উড়ে এটি। এরই মধ্যে বিভিন্ন দেশের কাছে এই বিমান বিক্রির অনেক অর্ডার পেয়েছে দেশটি। তুরস্কের হুরজেট একটি সিঙ্গেল ইঞ্জিন ট্যান্ডেম সিট সুপারসনিক প্রশিক্ষণ বিমান। এটি একটি হালকা কমব্যাট ফাইটার জেট। এর নির্মাতা টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। 2026 সালে এটি সার্ভিসে প্রবেশ করবে, কিন্তু তার আগেই বিভিন্ন দেশ থেকে তুরস্ক পাচ্ছে এই বিমান কেনার ক্রয় আদেশ। যুক্তরাষ্ট্র নেভিও 145টি হুরজেট প্রশিক্ষণ বিমান কিনতে যাচ্ছে। ভারতের স্বাধীন খালিস্তানপন্থী শিখ নেতা গুরবান্ত সিং পান্নুন ওসমান হাদির হত্যাকারীর মাথার জন্য 55 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তিনি বলেছেন, হাদির হত্যাকারীকে যদি কেউ ধরিয়ে দেয় তাহলে তাকে 55 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। গুরবান্ত সিং পান্নুন তার জাস্টিস ফর শিখ সংগঠনের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করেছে। এর আগে গত 27 ডিসেম্বর হাদি হত্যার প্রতিবাদে গুরবান্ত সিং এর আহ্বানে বাংলাদেশ, পাকিস্তান, ব্রিটেন, কানাডা সহ বিশ্বের 7টি দেশে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের আয়োজন করে। গুরবান্ত সিং পান্নুন বিভিন্ন দেশের এসব দূতাবাসকে ভারতের গোয়েন্দা ঘাঁটি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের ভারত বিরোধী অগ্নিঝরা তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র। এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস নামক গোয়েন্দা ঘাঁটির প্রধান প্রণয় ভার্মার নির্দেশে। গুরবান্ত সিং পান্নুন ভারতের পাঞ্জাব রাজ্য নিয়ে শিখদের জন্য স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা আন্দোলনের অন্যতম একজন নেতা। হাদির পক্ষে শিখ নেতার অবস্থানে বাংলাদেশের তরুণরা খুবই উজ্জীবিত বর্তমানে শিখ নেতার বিষয়। এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাদির হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নভগোরড অঞ্চলে পুতিনের একটি প্রাসাদে 91টি আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে প্রতিটি হামলা প্রতিহত করা হয়েছে। হামলার পরপরই পুতিন টেলিফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ বিষয়ে ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেন, পুতিন আমাকে আজ সকালে ফোন করেছেন। তিনি বলেছেন তিনি আক্রান্ত। ট্রাম্প বলেন, জেলেনস্কির এটা করা মোটেই ঠিক হয়নি, খুবই খারাপ একটি কাজ করেছে সে। জেলেনস্কি অনেক আগে আমার কাছে টোমাহক ক্রুজ মিসাইল চেয়েছিল, না দিয়ে ভালোই করেছে। এবার তোমরা টোমাহকের কথা একেবারেই ভুলে যাও। ট্রাম্প বলেন, পুতিনের বাসভবনে হামলার ঘটনায় আমি মর্মাহত। আমরা যখন ইউক্রেনের শান্তির লক্ষ্যে বহু পক্ষ মিলে নিরলস কাজ করছি তখন এ ধরনের হামলা মোটেই সঠিক কাজ নয়। রাশিয়ার নভগোরদ অঞ্চল বেলারুশের উত্তরে অবস্থিত এবং ইউক্রেন থেকে দূরত্ব 2000 কিলোমিটারের অধিক। তাইওয়ান ঘিরে বড় ধরনের নৌ মহড়া শুরু করেছে চীন। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়ায় অংশ নিচ্ছে দেশটির নৌ, বিমান, স্থলবাহিনী এবং রকেট ফোর্স। যুক্তরাষ্ট্র চলতি মাসে তাইওয়ানের কাছে $11 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর জবাবে চীন আয়োজন করেছে মহড়া। তাইওয়ানকে যে কোনো ধরনের স্বাধীনতাপন্থী কর্মকাণ্ড থেকে বিরত রাখা এই মহড়ার লক্ষ্য। মহড়ায় তাইওয়ান ঘিরে চলেছে লাইভ ফায়ারিং। তাইওয়ান ঘিরে চীনা এই মহড়া বিষয়ে সোমবার ট্রাম্প বলেন, এতে আমি মোটেও চিন্তিত নই। শি জিনপিং এর সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং
তিনি আমাকে এ বিষয়ে কিছুই জানাননি। তবে আমি এই মহড়া দেখেছি এবং এ নিয়ে আমি চিন্তিত নই, কারণ চীন ২০ বছর ধরে তাইওয়ান ঘিরে এ ধরনের মহড়া চালিয়ে আসছে। সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি ইঞ্জিন বোটে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর্মি। এতে নিহত হয়েছে কমপক্ষে ২ জন। যুক্তরাষ্ট্র আর্মির সাউদার্ন কমান্ড এ হামলা চালিয়েছে বলে প্রকাশ করেছে এক বিবৃতিতে। হামলার শিকার নৌকায় মাদক পাচার হচ্ছিল বলে জানানো হয়েছে বিবৃতিতে। ভেনেজুয়েলা উপকূলের একটি বন্দরে ১ মাস আগে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চলমান দ্বন্দ্বে এটি ছিল ভেনেজুয়েলার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের প্রথম টার্গেট হামলা। সোমবার ডোনাল্ড ট্রাম্প এই হামলার কথা প্রকাশ্যে আনেন। বর্তমান বিশ্বে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক যুদ্ধের ধারা পরিবর্তিত হচ্ছে ড্রোন, আনম্যান্ড এয়ারক্রাফট এবং স্বায়ত্তশাসিত মুনিশন প্রযুক্তির কারণে। যুদ্ধের ফলাফল, কৌশলগত ক্ষমতা, সেনাবাহিনীর কার্যকারিতা এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা সামর্থ্য প্রায়শই নির্ভর করছে প্রযুক্তির প্রয়োগের উপর। এই প্রেক্ষাপটে তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রধান প্রতিষ্ঠান বাইরাক্তার টেকনোলজি আধুনিক যুদ্ধ প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। বাইরাক্তার, যেটি ১৯৮৬ সালে মূলত গাড়ি উৎপাদন শিল্পের জন্য যন্ত্রাংশ সরবরাহের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, এখন বিশ্বব্যাপী স্বীকৃত ড্রোন এবং আনম্যান্ড এয়ারক্রাফট উৎপাদনকারী হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি বাইরাক্তার TB2, বাইরাক্তার TB3, কিজলেলমা এবং সর্বশেষ উদ্ভাবনী প্রকল্প কেমানকেস এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ পরিচিতি অর্জন করেছে। এই প্রযুক্তিগুলো কেবল অস্ত্র হিসেবে নয়, বরং সামরিক কৌশল, নজরদারি, তথ্য সংগ্রহ, লক্ষ্য শনাক্তকরণ এবং স্বায়ত্তশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাইরাক্তার TB2 হল বাইকারের সবচেয়ে পরিচিত আনম্যান কমব্যাট এয়ারক্রাফট UCAV। এটি মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স ড্রোন, যা নজরদারি, আকাশ থেকে লক্ষ্য আক্রমণ এবং লক্ষ্য ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। TB2-র সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তুলনামূলকভাবে কম খরচে বড় কার্যকারিতা প্রদান করা। যুদ্ধক্ষেত্রে TB2 এর উপস্থিতি প্রমাণ করেছে যে আধুনিক UCAV কৌশলগত ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। ২০২০ সালে দ্বিতীয় কারাবাখ যুদ্ধের সময় TB2 ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। এটি আর্মেনিয়ার বিভিন্ন স্থল ও প্রতিরক্ষা লক্ষ্য আক্রমণ করতে সক্ষম হয়েছিল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়ে নিয়েছিল। TB2-র কার্যকারিতা প্রমাণ করেছে যে স্বল্প খরচের UCAV কৌশলগতভাবে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। TB2-র ব্যবহার শুধু লক্ষ্য ধ্বংস নয়, বরং নজরদারি এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধেও TB2 কার্যকর প্রমাণিত হয়েছে। ইউক্রেন TB2 ব্যবহার করে রাশিয়ার তেল সংরক্ষণাগার এবং কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, যা রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে। এই উদাহরণ আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে UCAV-এর কার্যকারিতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। TB2-র জনপ্রিয়তা শুধু প্রযুক্তিগত সক্ষমতার কারণে নয়, বাস্তব যুদ্ধের ফলাফলের কারণে। বাংলাদেশেও এই প্রযুক্তির গুরুত্ব বুঝে TB2 ক্রয় প্রক্রিয়া শুরু করেছে। তুর্কির রাষ্ট্রদূত ও বাংলাদেশের কূটনীতিক উভয় প্রমাণ করেছেন যে TB2 বাংলাদেশের সামরিক আধুনিকায়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাইরাক্তার TB3 হল TB2-র উন্নত সংস্করণ। এটি মূলত নৌযুদ্ধ এবং বহুমাত্রিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। TB3 বড় আকারের ড্রোন, যা নৌযান থেকে পরিচালিত হতে পারে। বিশেষ করে TCG আনাদুলিয়ার মতো নৌযান থেকে পরিচালিত হলে TB3 নৌ ও স্থলভিত্তিক অভিযান একত্রিত করতে সক্ষম। TB3-র বৈশিষ্ট্য হল এর বৃহত্তর সেন্সর, উন্নত অস্ত্র ধারণ ক্ষমতা এবং দীর্ঘ দূরত্বে নজরদারি সক্ষমতা। এটি প্রমাণ করে যে বাইকারের ড্রোন প্রযুক্তি কেবল আকাশের জন্য নয়, বরং বিভিন্ন যুদ্ধ পরিসরে অভিযোজিত করা হয়। TB3-র মাধ্যমে তুরস্কের নৌবাহিনী আধুনিক লড়াই কৌশলে নতুন মাত্রা পেয়েছে। এটি প্রমাণ করে যে বাইরাক্তার UCAV-এর মাধ্যমে নৌ, স্থল এবং আকাশভিত্তিক কৌশলগুলো সমন্বয় করতে সক্ষম। কিজলেলমা হল বেকার এর একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন। এটি তুরস্কের প্রথম ট্রান্সনিক আনম্যান্ড ফাইটার, যা টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত হবে। কিজলেলমা এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর লো ভিজিবিলিটি, জ্যামিতিক নকশা এবং অভ্যন্তরীণ অস্ত্র ধারণ ক্ষমতা। এটি রাডার সিস্টেমের নজর এড়িয়ে আকাশে অভিযান পরিচালনা করতে সক্ষম। কিজলেলমা কেবল যুদ্ধের কৌশলগত দিকেই নয়, বরং তুর্কি প্রতিরক্ষা প্রযুক্তিতে উদ্ভাবনের প্রতীক। UCAV এবং স্টেলথ প্রযুক্তির সমন্বয় কিজলেলমা এর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এটি ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তিতে বেকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে। কেমানকেস হল
বাইকারের সর্বশেষ এবং সবচেয়ে উদ্ভাবনী প্রকল্প। এর নাম তুর্কি সাম্রাজ্যের তীরন্দাজি ঐতিহ্য থেকে নেওয়া হয়েছে। বাইকার অফিসিয়ালি এটি মিনি ইন্টেলিজেন্ট ক্রুজ মিসাইল হিসেবে উপস্থাপন করেছে, তবে আন্তর্জাতিক সামরিক বিজ্ঞান সাহিত্যে এটি লেইটারিং মুনিশন বা কামিকাজে ড্রোন হিসেবেও বর্ণিত হতে পারে। কামিকাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর দ্বৈত প্রকৃতি। এটি ক্রুজ মিসাইল এবং লেইটারিং মুনিশন উভয়ের ক্ষমতা বহন করে। লক্ষ্যবিদ্ধ করার ক্ষমতা, দীর্ঘ রেঞ্জ প্রায় 200 কিলোমিটার এবং কৌশলগত নিরাপদ দূরত্ব থেকে লঞ্চের সক্ষমতা এটিকে অত্যন্ত কার্যকর অস্ত্র করে তোলে। TB2 থেকে উৎক্ষেপিত হলে এটি ম্যানপ্যাডস, প্যান্টসির এবং টর M2 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম। কেমান কেস কেবল অস্ত্র নয়, এটি রিকগনিশন, সার্ভাইলেন্স এবং ইন্টেলিজেন্স সংগ্রহে ব্যবহৃত হতে পারে। এর সেন্সর ও ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা UCAV ও UAV থেকে পৃথক অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম। উদাহরণস্বরূপ, দুটি কেমান কেস TB2 থেকে উৎক্ষেপণ করলে তারা পৃথক অঞ্চলের তথ্য সংগ্রহ করতে পারে, যার ফলে TB2 বিভিন্ন লক্ষ্য চিহ্নিতকরণ এবং নজরদারি মিশনে যেতে সক্ষম হবে। 1 ঘন্টার এন্ডিউরেন্স এটিকে আরও কার্যকর করে। ভবিষ্যতে এন্ডিউরেন্স বাড়ানো হলে কেমেনকাস আরও বিস্তৃত ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স ও রেকগনিশন সম্পাদন করতে পারবে। এছাড়াও উন্নত ডেটা লিঙ্ক এবং নেটওয়ার্ক সেন্ট্রিক অপারেশন এই ধরনের অস্ত্র ব্যবস্থার জন্য অপরিহার্য। এটি আধুনিক যুদ্ধের একটি নতুন মাত্রা যোগ করে, যেখানে সেন্সর, তথ্য সংগ্রহ এবং ক্ষেপণাস্ত্র সমন্বয় একসাথে কার্যকর হয়। কেমান কেস AI এবং মেশিন লার্নিং ব্যবহার করে লক্ষ্য শনাক্তকরণ এবং মূল্যায়ন করতে সক্ষম। এটি ভবিষ্যতে হিউম্যান আইট অফ দ্য লুপ অপারেশনে সক্ষম হতে পারে, অর্থাৎ অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্তকরণ এবং ধ্বংসের কাজ সম্পাদন করতে পারবে। যদিও প্রথম সংস্করণ সম্পূর্ণ স্বায়ত্তশাসিত নাও হতে পারে, 2030 থেকে 2040 সালের মধ্যে এর অ্যালগরিদম এবং স্বায়ত্তশাসনের স্তর উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। কামিনকাসের রেঞ্জ প্রায় 200 কিলোমিটার, যা TB2 নিরাপদ দূরত্ব থেকে উৎক্ষেপণ করতে সক্ষম হবে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলতে পারবে। এটি আধুনিক যুদ্ধের বিভিন্ন মাত্রায় ব্যবহারযোগ্য, যেমন ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধ, লক্ষ্য মূল্যায়ন, লক্ষ্য ধ্বংস এবং যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ। কেমান কেস কেবল একটি অস্ত্র নয়, এটি তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বেকার UCAV এবং UAV উৎপাদনকারী হিসেবে পরিচিত ছিল, তবে কেমান কেস এর মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ মুনিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত হচ্ছে। তুর্কি প্রতিরক্ষা শিল্পে রকেটসান এবং সাজে এর দীর্ঘদিনের মুনিশন উৎপাদন অভিজ্ঞতা রয়েছে। কেমান কেস এই প্রথাগত দক্ষতার সাথে বেকারের UCAV প্রযুক্তি সংযুক্ত করে। এটি একটি সময় যন্ত্রের মতো, যা কেবল বর্তমানের যুদ্ধ কৌশল নয়, ভবিষ্যতের প্রতিরক্ষা প্রযুক্তিও নির্দেশ করে। কেমান কেসের তথ্য সংগ্রহ, লক্ষ্য শনাক্তকরণ এবং লঞ্চ ক্ষমতা তুরস্ককে রোবোটিক যুদ্ধের ক্ষেত্রে একটি নতুন স্তরে নিয়ে গেছে। এটি আন্তর্জাতিক ক্ষেত্রে তুর্কি ড্রোন এবং মুনিশন উৎপাদন সক্ষমতার নতুন পরিচয় দেয়। বাংলাদেশ সামরিক আধুনিকায়নের জন্য বাইকারের ড্রোন ক্রয় করছে। দেশটি ইতিমধ্যে মাইন প্রোটেকশন ভেহিকল, আর্মার্ড ভেহিকল এবং মাল্টি ডাইমেনশনাল রকেট ডিফেন্স সিস্টেম তুর্কি প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছে। TB2 ক্রয় এই ধারাবাহিকতার অংশ। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মনিরুজ্জামান উল্লেখ করেছেন যে দ্বিতীয় কারাবাখ যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ড্রোনের গুরুত্ব স্পষ্ট হয়েছে। TB2-র মতো ড্রোন বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এবং লক্ষ্যভিত্তিক কৌশল বাস্তবায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি কেবল লক্ষ্য ধ্বংস নয়, নজরদারি, তথ্য সংগ্রহ এবং সামরিক সক্ষমতা বৃদ্ধিতেও খুবই কার্যকর। বাইকার ইতিমধ্যে 500-র বেশি ড্রোন বিভিন্ন দেশের কাছে সরবরাহ করছে। 14টি দেশ ইতিমধ্যে বাইরাক্তার TB2 ক্রয় করেছে এবং 16টি দেশ ক্রয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সেলজুক বাইরাক্তার এবং হালুক বাইরাক্তার কোম্পানির প্রযুক্তি ও পরিচালনায় কাজ করছেন। তাদের নেতৃত্বে বাইকার UCAV এবং লাইটারিং মুনিশন বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। কেমান কেসের উদ্ভাবন এবং অন্যান্য বাইকার ড্রোন যুদ্ধের ধারা পরিবর্তনের প্রমাণ। UCAV, লাইটারিং মুনিশন, AI এবং নেটওয়ার্ক সেন্ট্রিক অপারেশন একত্রিত হয়ে আধুনিক যুদ্ধ কৌশলে নতুন দিগন্ত উন্মোচন করছে। কেমান কেসের সেন্সর ও ডেটা সংগ্রহ ক্ষমতা যুদ্ধক্ষেত্রে ইনফরমেশন সুপারিয়রিটি প্রদান করে। TB2 থেকে উৎক্ষেপণের মাধ্যমে ম্যানপ্যাডস এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানো সম্ভব। AI এবং মোশন লার্নিং ব্যবহার করে লক্ষ্য শনাক্তকরণ ও ধ্বংস করা যায়।
2030 থেকে 2040 সালের মধ্যে স্বায়ত্তশাসন এবং এআই ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বাংলাদেশের মতো দেশগুলো আধুনিকায়ন এবং ড্রোন ক্রয় দ্বারা প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে। বেকারির প্রযুক্তি, বিশেষ করে কেমান কেস, কেবল অস্ত্র নয়, আধুনিক যুদ্ধের কৌশল এবং প্রতিরক্ষা শিল্পে একটি নতুন দৃষ্টিভঙ্গি। TB2 এবং TB3 এর বাস্তব যুদ্ধে কার্যকারিতা, কিজিলেলমা এর স্টিলথ ক্ষমতা এবং কেমান কেসের তথ্য সংগ্রহ, স্বায়ত্তশাসন আধুনিক যুদ্ধ কৌশলের প্রতিফলন। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এই ধরনের প্রযুক্তি কেবল অস্ত্রশক্তি বৃদ্ধি নয়, বরং কৌশলগত স্বায়ত্তশাসন, নজরদারি এবং যুদ্ধ পরিকল্পনার নতুন মাত্রা যোগ করে। কেমান কেসের মতো অস্ত্রগুলোও কেবল বর্তমান যুদ্ধের কৌশল পরিবর্তন করছে না, ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পের মানচিত্র নতুনভাবে আকার নিচ্ছে। এটি বেকারের আন্তর্জাতিক বাজারে স্থান, তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা এবং বাংলাদেশের সামরিক আধুনিকায়ন কৌশল সবটিতেই বিশেষ গুরুত্ব বহন করছে। জামায়াতে ইসলামীর সাথে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জোট ভোটের রাজনীতিকে কতটা প্রভাবিত করবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিএনপির জন্য এই জোট আসলে কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে সেটি এখন আলোচনার প্রধান বিষয়। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এই জোটে কয়েকটি ইসলামপন্থী দলও রয়েছে, যদিও তাদের ভোট খুবই সামান্যই। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটে কয়েকটি বামপন্থী দল ছাড়া আর সবাই দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছে। আবার কয়েকটি দল জোট ছেড়ে দিয়েছে। ফলে জোট কেন্দ্রিক রাজনীতিতে বিএনপির চেয়ে এগিয়ে আছে জামায়াত। প্রশ্ন হলো, তা ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? এনসিপিকে ধরা হয় তারুণ্যের দল, যারা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। 2024 সালে জুন জুলাইয়ের এই আন্দোলনে বিশ্বের গণ আন্দোলনের ক্ষেত্রে ছিল এক নজিরবিহীন ঘটনা। অতীতে বিভিন্ন দেশের স্বৈরশাসকরা আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু 300 পার্লামেন্ট মেম্বার সহ হাজার হাজার নেতাকর্মী নিয়ে একটি দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা ছেড়ে দিয়ে প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়া বিশ্বের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে বিরল ঘটনা। আরও বিস্ময়কর ঘটনা ছিল, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। অরাজনৈতিক দাবিকে সামনে রেখে সাধারণ ছাত্ররা দিয়েছিল এই আন্দোলনের নেতৃত্ব, যাতে অংশ নিয়েছিল স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরা এবার প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। প্রশ্ন হলো, এই ভোটাররা কোন দল ও প্রার্থীকে ভোট দেবে? নির্বাচনের আগে বেশ কিছু জরিপে দেখা গেছে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে ভোটের ব্যবধান হচ্ছে 4 থেকে 5%। জরিপে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির প্রতি জনসমর্থন আছে 6 থেকে 7%। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর জনসমর্থন যোগ করলে এই জোটের সাথে বিএনপির ভোট প্রায় কাছাকাছি হতে পারে। যদিও ভোট বেশি পাওয়ার উপর নির্বাচনী আসনে বিজয়ী হওয়া পুরোপুরি নির্ভর করে না, কারণ দেশের অনেক এলাকা আছে যেখানে জামাত ও এনসিপির রাজনৈতিক কার্যক্রম দুর্বল। বিশেষ করে ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী, বরিশাল ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বিএনপির রয়েছে শক্তিশালী অবস্থান। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে তুলনামূলক শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে জামায়াত ইসলামী ও এনসিপির জনপ্রিয়তা বেশি। আওয়ামী লীগ ও বিএনপিকে তারা একই রকম দল হিসাবে বিবেচনা করে। ঢাকার বিভিন্ন দেয়ালে লেখা দেখা গেছে, নৌকা ও ধানের শেষ, দুই সাপের একই বিষ। যদিও এই স্লোগান দিয়েছিল বামপন্থীরা, সেই বামপন্থীরা এখন পরিণত হয়েছে বিএনপির মিত্রে। অপরদিকে এখন এনসিপি ও জামায়াতের সমর্থকরা এই স্লোগান সামনে আনছে। এ ধরনের স্লোগান শহুরে মধ্যবিত্তের মধ্যে প্রভাব ফেলছে। প্রশ্ন হলো, শহুরে মধ্যবিত্তরা কিভাবে দেখছে এবারে নির্বাচনকে? এবারের নির্বাচনে গণ অভ্যুত্থানের প্রভাব ব্যাপকভাবে পড়বে বলে মনে করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা, চট্টগ্রাম সহ শহর এলাকায়। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট থেকে 30টির মতো আসনে নির্বাচন করবে এনসিপি। এনসিপি আসন নেওয়ার ক্ষেত্রে এনসিপির আহ্বায়ক বা প্রধান নেতা নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্তত 4 জন প্রার্থী ঢাকা শহর থেকে নির্বাচন করছেন। এদের মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। অপরদিকে বিএনপি জোটের সঙ্গী হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হককে ঢাকার একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবে জামাতের প্রার্থী। এছাড়া বিএনপির আর এক জোট সঙ্গী আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন
ভোলা থেকে। তিনি রাজধানীর গুলশান থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই আসন থেকে সরে দাঁড়ান। এই আসনে প্রার্থী হবেন তারেক রহমান। এই আসনে জামাতের প্রার্থী একজন চিকিৎসক। তিনি নির্বাচনের বহু আগে থেকে ব্যাপক সেবামূলক তৎপরতা চালিয়েছিলেন। ধারণা করা হয়েছিল আন্দালিব রহমান প্রার্থীর সাথে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এখন তারেক রহমানের সাথে তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। গুলশানের এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। এই আসনে ধর্নাঢ্য ব্যবসায়ী যেমন রয়েছেন, তেমনি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আবাসিক এলাকায় এই আসনের আওতায়। এছাড়া এই আসনে বস্তিবাসী সহ নিম্ন আয়ের মানুষ আছেন। ঢাকার আসনে প্রার্থী পরিবর্তন থেকে বোঝা যায় বিএনপি এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে যথেষ্ট গুরুত্বের সাথে নিচ্ছে। জামায়াত ইসলামীর সাথে এনসিপির জোট গঠনে গ্রামাঞ্চলে এনসিপি ও জামায়াত উভয় দলের প্রার্থীরা লাভবান হবে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর দেশের তরুণদের মধ্যে জামায়াত ভোট দেওয়ার প্রতি আগ্রহ যে বাড়ছে তা বিভিন্ন জরিপে উঠে এসেছে। এখন এনসিপির জামায়াতের জোটে যোগদানের কারণে তরুণদের ভোট আরও বেশিভাবে এই জোট পাবে বলে অনেক বিশ্লেষক মনে করেন, কিন্তু তারপরও আসন ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে হয়তো মার্কার চেয়ে প্রার্থী অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ প্রার্থীরা মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিতে আগ্রহী হবে। কিন্তু বেশ কয়েকটি জরিপে দেখা যাচ্ছে গ্রামে অশিক্ষিত মানুষ কিংবা কম শিক্ষিত মানুষ মার্কা দেখে ভোট দেবেন। সেক্ষেত্রে বিএনপির ধানের শীষ প্রতীক অনেক বেশি এগিয়ে থাকবে। অপরদিকে শহরের মানুষ প্রতীক নয়, ব্যক্তি দেখে ভোট দেবেন। জরিপে দেখা গেছে শিক্ষিত মানুষের মধ্যে জামাতের জনপ্রিয়তা বাড়ছে। একইভাবে তরুণ শিক্ষিত সমাজ শাপলা প্রতীকের দিকে আকৃষ্ট হবে। ফলে শহরাঞ্চলে ফলাফলে বড় ধরনের চমক সৃষ্টি হতে পারে। ভোটের রাজনীতিতে এখন এনসিপিকে প্রবল বিরোধিতার মুখে পড়তে হবে। এতদিন মিডিয়ায় জামাতকে যেভাবে আক্রমণ মোকাবেলা করতে হয়েছে, এখন এনসিপিকে সেই পরিস্থিতির মধ্যে পড়তে হবে। কারণ দেশের প্রধান মিডিয়াগুলো এখন বিএনপি পন্থীদের নিয়ন্ত্রণে। এছাড়া এদেশের ভারতপন্থী মিডিয়াও এনসিপিকে শত্রুর চোখে দেখে থাকে। ইতিমধ্যে তার প্রমাণ পাওয়া গেছে এনসিপি থেকে পদত্যাগ করা কয়েকজন নারী নেত্রীর পদত্যাগের পর। মিডিয়া এমনভাবে ফ্রেমিং করা হয়েছে এরা নারী নেত্রীরা যেন এনসিপির প্রধান মুখ, অথচ এনসিপির প্রধান মুখ নাহিদ, হাসনাত, সার্জিসরা দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে এনসিপির জন্য মূলধারার গণমাধ্যমের বৈরী পরিস্থিতির মধ্যে পড়তে হবে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন আগামী নির্বাচনে বিএনপি কিংবা জামায়াত নেতৃত্বাধীন জোট যেই ক্ষমতায় যাক না কেন, দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ হয়ে গেছে এই জোট গঠনের মাধ্যমে। এনসিপির নেতারা ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে মাথায় রেখে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়েছে, আর তার মূলে রয়েছে বিচার ও সংস্কার। আগামী দিনে যারাই সরকার গঠন করুক না কেন, দেশে গণতান্ত্রিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার সম্পর্ক ছাড়া রাষ্ট্র পরিচালনা করা কঠিন হবে। নতুন এক পরিস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই বিপ্লবের ঘটনা প্রবাহ এখনো মানুষের মনে দগদগে ক্ষতের সৃষ্টি করছে। জুলাইয়ের মুখ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে জুলাইকে বিএনপি কতটা ধারণ করতে পারে সেদিকে ভোটারদের নজর রাখবে। এছাড়া নির্বাচনে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি বিএনপির জন্য একটি বড় ঘাটতি। তারেক রহমানের নির্বাচনী প্রচারণার উপর বিএনপির হাইপ নির্ভর করবে। তবে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত, কিন্তু বিএনপির সমস্যা হচ্ছে দলে বিশৃঙ্খলা এবং দুর্নীতি ও চাঁদাবাজির মতো অপরাধে দলের একটি অংশে জড়িয়ে পড়া। তারেক রহমান এই পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখতে পারেন তা দেখার বিষয়। অপরদিকে নারী ও তরুণ ভোটারদের ভোট বাক্স পর্যন্ত আনা হবে জামাত ও এনসিপি জোটের প্রধান চ্যালেঞ্জ। তবে এবারের নির্বাচনে বিএনপিকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলবে তাতে কোনো সন্দেহ নেই।
লন্ডনের কূটনৈতিক এলাকায় অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের সামনে উগ্রপন্থী হিন্দুরা বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে থাকে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় শিখ কমিউনিটি দ্রুত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে আসে এবং উগ্র হিন্দুদের স্থান ত্যাগে বাধ্য করে। এ সময় শিখ কমিউনিটির প্রতিবাদকারীরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী নেতা শহীদ ওসমান হাদির ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। শিখ নেতারা মনে করেন বাংলাদেশ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত আছে। কিছুদিন আগে কানাডার শিখ নেতা হারদিক সিং নির্জর হত্যাকাণ্ডের মতোই বাংলাদেশের শরীফ ওসমান হাদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের তত্ত্বাবধানে হত্যা করা হয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শিখ সম্প্রদায় কয়েকটি দূতাবাসেও অভিযোগ জানিয়েছে। সাম্প্রতিক এই বিক্ষোভ ও উত্তেজনাকর সংঘর্ষের ঘটনা আপাত দৃষ্টিতে একটি বিচ্ছিন্ন ও স্বল্পস্থায়ী ঘটনা মনে হলেও প্রকৃতপক্ষে এটি দক্ষিণ এশিয়ার ইতিহাস, জাতিগত ও ধর্মীয় পরিচয় রাজনীতি, রাষ্ট্রীয় নিরাপত্তা ভাবনা, প্রবাসী রাজনৈতিক সক্রিয়তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক দ্বন্দ্বের একটি ঘনীভূত বহিঃপ্রকাশ। এই ঘটনায় প্রো খালিস্তান শিখ কর্মী ও হিন্দু প্রতিবাদকারীদের মুখোমুখি অবস্থান কেবল দুটি সম্প্রদায়ের তাৎক্ষণিক বিরোধ নয়, বরং এটি এমন এক দীর্ঘ প্রতিক্রিয়ার ফল যার শেকড় 1947 সালের ভারত ও পাকিস্তান বিভক্তির সময় থেকে আজ পর্যন্ত বিস্তৃত। বিক্ষোভটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে, যা এমনিতেই একটি সংবেদনশীল বিষয়, কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি এবং সংখ্যালঘু অধিকার এই তিনটি প্রশ্ন এখানে পরস্পরের সঙ্গে জড়িত। তবে এই বিক্ষোভে খালিস্তানপন্থী শিখ কর্মীদের উপস্থিতি এবং তাদের সঙ্গে হিন্দু প্রতিবাদকারীদের সংঘর্ষ বিষয়টিকে একটি নতুন মাত্রা দেয়, যা দেখায় কিভাবে এক দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও জাতিগত আন্দোলন অন্য দেশের কূটনৈতিক মিশনের সামনে এসে প্রতিফলিত হতে পারে। খালিস্তান আন্দোলনের ঐতিহাসিক পটভূমি বোঝা ছাড়া এই ঘটনা পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়। 1947 সালে উপমহাদেশ বিভক্তির সময় পাঞ্জাব প্রদেশ দ্বিখণ্ডিত হলেও শিখদের জন্য আলাদা কোনো রাষ্ট্র গঠিত হয়নি। বহু শিখের মধ্যে তখন থেকেই একটি গভীর বঞ্চনার অনুভূতি জন্ম নেয়, যা পরবর্তী দশকগুলোতে রাজনৈতিক দাবিতে রূপ নেয়। 1980-এর দশকে এই আন্দোলন সহিংস রূপ ধারণ করে এবং অপারেশন ব্লু স্টার, স্বর্ণ মন্দিরের সামরিক অভিযান ও ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো ভারতীয় রাষ্ট্র ও শিখ জনগোষ্ঠীর সম্পর্ককে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। ভারতীয় রাষ্ট্র খালিস্তান আন্দোলনকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করে কঠোর দমন নীতির পথ বেছে নেয়, কিন্তু সেই দমন পীড়নের মধ্য দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠে আসে, যা শিখ সমাজের একটি অংশকে আরও বিচ্ছিন্ন এবং র্যাডিক্যাল করে তোলে। সময়ের সঙ্গে ভারতের ভেতরে খালিস্তান আন্দোলনের প্রভাব কমে এলেও প্রবাসী শিখদের মধ্যে এটি নতুন করে শক্তি সঞ্চয় করে, বিশেষ করে কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠিত হওয়ার সুযোগ তুলনামূলক বেশি। লন্ডন এই প্রবাসী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের সূত্রে দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর বড় অংশ এখানে বসবাস করে এবং তারা কেবল অর্থনৈতিকভাবে নয়, রাজনৈতিকভাবেও সক্রিয়। খালিস্তান আন্দোলনের বর্তমান নেতৃত্ব ও প্রচারের বড় অংশই এই প্রবাসী শিখদের হাত ধরে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের হাই কমিশনের সামনে সংঘর্ষের ঘটনায় আলোচনায় আসা পরমজিৎ সিং পাম্পা তারই একটি উদাহরণ। ভারত তাকে মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট হিসেবে চিহ্নিত করলেও যুক্তরাজ্যে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা নেই। এই বাস্তবতা আন্তর্জাতিক রাজনীতির একটি মৌলিক দ্বন্দ্ব তুলে ধরে। একটি রাষ্ট্রের চোখে যে ব্যক্তি সন্ত্রাসী, অন্য রাষ্ট্রের চোখে তিনি রাজনৈতিক কর্মী বা মত প্রকাশের অধিকার প্রাপ্ত একজন নাগরিক। যুক্তরাজ্য সাধারণত রাজনৈতিক আশ্রয় ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে উদার নীতি অনুসরণ করে, ফলে ভারতের একাধিক প্রত্যর্পণ অনুরোধ সত্ত্বেও পাম্মার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এটি ভারত যুক্তরাজ্য সম্পর্কের একটি নীরব ও স্থায়ী টানাপোড়েন সৃষ্টি করেছে। এই ঘটনার অন্য পক্ষের হিন্দু প্রতিবাদকারীরা মূলত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ তুলে ধরতে চেয়েছিলেন, তবে খালিস্তানপন্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলনও বটে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান
প্রবাসী হিন্দুদের মধ্যেও একটি শক্তিশালী রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছে। তারা খালিস্তান আন্দোলনকে সরাসরি ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখেন এবং এই মনোভাব থেকেই প্রবাসী রাজপথে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এই পুরো প্রেক্ষাপটে হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। 2023 সালে জুনে কানাডার ভাঙ্কুভারে নিজ্জরকে গুলি করে হত্যা করা হয় এবং কানাডার সরকার প্রকাশ্যে অভিযোগ করে যে এই হত্যাকাণ্ডে ভারতীয় রাষ্ট্রীয় এজেন্টদের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। এই অভিযোগ ভারত কানাডা সম্পর্কে নজিরবিহীন কূটনৈতিক সংকট তৈরি করে এবং আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে, ভারত কি তার সমালোচক ও বিচ্ছিন্নতাবাদীদের বিদেশের মাটিতে টার্গেট করছে? এই প্রশ্ন আরও গভীর হয় যখন যুক্তরাষ্ট্রের গুরুপত সিং পান্নুনকে হত্যার একটি ষড়যন্ত্রেও ভেস্তে দেওয়ার কথা প্রকাশ পায় এবং মার্কিন বিচার বিভাগ একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ আনে। এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুতর বার্তা দেয় যে এমনকি মিত্র রাষ্ট্রগুলোর মধ্যেও এই ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো রাষ্ট্র তার জাতীয় নিরাপত্তার অজুহাতে অন্য দেশের ভূখণ্ডে হত্যাকাণ্ড বা ষড়যন্ত্র চালাতে পারে না। তবে বাস্তবে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় এই সীমারেখা লঙ্ঘন করে, যা বৈশ্বিক আইনি ব্যবস্থার দুর্বলতাকেই প্রকাশ করে। এইসব ঘটনার ভেতর দিয়ে বাংলাদেশেও এক ধরনের পরোক্ষ চাপ পড়ে, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক আলোচনা এবং ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন তাদের কূটনৈতিক মিশনের সামনে এসে সংঘর্ষে রূপ নিচ্ছে। এটি বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ, কারণ তাদের একদিকে সংখ্যালঘু অধিকার রক্ষার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হয়, অন্যদিকে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া এড়াতে হয়। যুক্তরাজ্যের জন্য এই ঘটনা একটি সতর্ক সংকেত, কারণ প্রবাসী রাজনীতি যত বেশি তীব্র হবে তত বেশি তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ধরনের সংঘর্ষ সামাল দিতে হবে এবং একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। সব মিলিয়ে লন্ডনের এই সংঘর্ষ একটি প্রতীকী ঘটনা, যা দেখায় যে আধুনিক বিশ্বের সংঘাত আর কেবল ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নেই। ইতিহাসের অসমাপ্ত অধ্যায়, জাতিগত পরিচয়ের রাজনীতি ও রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ আজও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে। এই সংঘর্ষ হয়তো স্বল্পস্থায়ী ছিল, কিন্তু এর প্রতিধ্বনি দক্ষিণ এশিয়া থেকে উত্তর আমেরিকা পর্যন্ত, প্রবাসী রাজপথ থেকে কূটনৈতিক দর কষাকষির টেবিল পর্যন্ত দীর্ঘদিন ধরে অনুভূত হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।